হ্যালো বন্ধুরা, আমাদেরকে বর্তমান সময়ে যদি একটা প্রশ্ন করা হয় যে আমাদের পোর্টফোলিওগুলো এখন ডাউন কেন, এক কথায় উত্তর দিতে হবে। তো সবারই উত্তর একটাই হবে, সেটা হচ্ছে ট্রাম্পের ট্যারিফ বা ইউএস যে পুরো ওয়ার্ল্ডের উপরে একটা ট্যারিফ বসিয়েছে বা হায়ার ট্যারিফ বসিয়েছে, সেটার কারণেই কিন্তু ওয়ার্ল্ডের মার্কেট, শুধু ইন্ডিয়ান নয় পুরো ওয়ার্ল্ডের মার্কেট কিন্তু ড্রপ করেছে। আর সে কারণেই আমাদের পোর্টফোলিও কিন্তু আজও লাল হয়ে আছে। তো ইউএস বা বলা ভালো যে ট্রাম্প যে ট্যারিফ বসিয়েছে তার কিন্তু একটা নেগেটিভ প্রভাব পুরো ওয়ার্ল্ডের উপরে পড়েছে। কিন্তু বর্তমানে মার্কেট যে ধরনের মুভমেন্ট দেখাচ্ছে লাস্ট কয়েকদিন, সেখানে অনেকের কিন্তু মনে হতে পারে যে মার্কেট কি তাহলে অলরেডি খারাপ সময় কাটিয়ে বাইরে বেরিয়ে চলে এসেছে, মানে এখান থেকে মার্কেট আবার দৌড়তে শুরু করবে। তো এ ধরনের প্রশ্নেরই একটা উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এই বিষয়ের সঙ্গে রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ খবরও আমরা অ্যানালিসিস করে দেখে নেব, আর দেখে নেব মার্কেট যদি আগামী দিনে পড়ে তাহলে সেই পড়ার পেছনে কী ধরনের কারণ থাকতে পারে। তো ভিডিওটিতে এগোনোর আগে আজকের টপিক যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে এখনই লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনার কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। তো ট্রাম্পের ট্যারিফের জন্য মার্কেট পড়ছিল, সেটা আমাদের সকলেরই জানা। কিন্তু এখন যে কনফিউশনটা আসছে যে মার্কেট কি তাহলে ডেঞ্জার জোন থেকে অলরেডি বেরিয়ে গেছে, এই যে প্রশ্নটা আসছে এর পেছনে একটা কারণ আছে। সে কারণটা কি সেটাও আমরা সকলেই জানি। তো আমরা দেখেছি যে মার্কেটের একটা ভালো রকমের পজিটিভ মুভমেন্ট এখন আসছে। আজকে স্পেশালি দেখুন নিফটি 50 কী করেছে। নিফটি 50 অনেক ওপরে ওপেনিং হয়েছে, এটা একদিনেরই চার্ট। অনেক ওপরে ওপেনিং হয়েছিল, আর যেখানে ওপেনিং হয়েছিল বরং তার থেকে কিছুটা হয়তো ওপরে গিয়েই ক্লোজিং দিয়েছে। সুতরাং এরকম একটা স্ট্রেট লাইন কিন্তু মোটামুটি সচরাচর দেখা যায় না নিফটি 50-র ক্ষেত্রে। তো আজকে সেই প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, মানে কি মার্কেট ওপরেই খুলেছে এবং মার্কেট নিচে আসতে নারাজ, কোনোভাবেই নিচে আসেনি। আর ওভারঅল মার্কেটের দিকেও যদি একটু তাকাতে চান তাহলে এখানে দেখুন নিফটি নেক্সট 50 3%, এখানে নিফটি 50 থেকে শুরু করা যাক 2.19%, নেক্সট 50 হচ্ছে 3%, ফিনান্সিয়াল সার্ভিস হচ্ছে 2.9%, কারণ আজকে ব্যাঙ্ক নিফটি দারুণ চড়া ছিল। নিফটি ব্যাঙ্ক দেখুন 2.70। এছাড়াও আপনি যদি নিফটি 100 যান বা নিফটি মিড ক্যাপ চান, মিড ক্যাপ 100 এখানে দেখুন স্মল ক্যাপ 100, তো প্রত্যেকটা মোটামুটি 2 থেকে 3%। এখানে এটা হচ্ছে অটো দেখুন আজকে 3.3%। তো প্রত্যেকটা কিন্তু ইন্ডেক্স, মানে মেন ইন্ডেক্সগুলো প্রত্যেকটাই দারুণ রকমের আজকে গ্রিন ছিল। এখানে যদি আপনি একটু মার্কেট স্ট্যাটিস্টিক দেখেন, অ্যাডভান্স ডিক্লাইন রেশিও যেটা খুব ইম্পর্টেন্ট, এখানে টোটাল স্টক ট্রেডেড হচ্ছে 3009, সেখানে অ্যাডভান্স হচ্ছে মানে বেড়েছে 2547 খানা, ডিক্লাইন হয়েছে মাত্র 377, আর 85টা আনচেঞ্জ থেকেছে। তো এই রেশিওটা দেখুন, এই রেশিওটা কিন্তু যথেষ্ট হাই। এগুলো কিন্তু প্রত্যেকটাই মার্কেটের একটা স্ট্রেংথ বা একটা পজিটিভ মোমেন্টামের কিন্তু ইঙ্গিত দিচ্ছে। এই নিফটি 50 রিলেটেড আমি একটা পোলও বানিয়েছিলাম, আমি যদি পোলটা আপনাকে দেখাতে চাই, এই ধরনের ছিল পোলটা। 14 ভোটস, 14 জন ভোট দিয়েছেন। এখানে 57% দিয়েছেন যে পজিটিভ ওপেনিং হবে আর পজিটিভ ক্লোজিং হবে, যেটা কিন্তু আজকে হয়েছে। বাকি মানে এটা ধরুন 57, মানে বাকিটা থাকবে 43 মতো। তো 43% কিন্তু নেগেটিভকে কোনো না কোনো জায়গায় ইনক্লুড করেছিলেন। দেখুন এইটা নেগেটিভ, এখানে এইটা নেগেটিভ, আর এখানে হচ্ছে এইটা নেগেটিভ। তো কোনো দিকটাই নেগেটিভ হয়নি আজকে, যেটা খুবই ভালো ব্যাপার আমাদের মতো ইনভেস্টারদের জন্য। তো দুটোই পজিটিভ, মানে ওপেনিং পজিটিভ এবং ক্লোজিংও কিন্তু পজিটিভ থেকেছে। তো সব কিছুই মার্কেটের একেবারে পজিটিভ মোমেন্টামের মধ্যেই আছে। আর এই ধরনের জায়গায় এসে কিন্তু সেই কারণে প্রশ্নটা আসছে যে তাহলে কি ট্যারিফের যে ভয়, সেই ভয় কাটিয়ে আমরা বা আমাদের মার্কেট অলরেডি বাইরে বেরিয়ে গেছে। তো এই প্রশ্নের উত্তর দিতে গেলে কিন্তু আমাদেরকে ট্যারিফ কিভাবে কাজ করে বা ট্যারিফ ঠিক কোন কোন স্টেজের মধ্যে দিয়ে যায় সেটাকে কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। আর আমরা কোন স্টেজে আছি সেটা যদি বুঝতে পারি তাহলে আগামী দিনে পথটা ঠিক কীরকম হবে সেটা সম্বন্ধে আমরা একটা ধারণা পেয়ে যাব। ট্যারিফ নিয়ে কিছু কিছু তো অবশ্যই পজিটিভ ব্যাপার এসেছে, যেমন ধরুন এই যে দ্য ইউএস হ্যাজ এক্সক্লুডেড চাইনিজ এক্সপোর্টেড সেলফোন, কম্পিউটার, আদার ইলেকট্রনিক্স ফ্রম সাম অফ দ্য ট্যারিফস। তো বেসিক্যালি এখানে যে ইলেকট্রনিক গুডস যেমন সেলফোন, কম্পিউটার বা আদার ইলেকট্রনিক গুডস, এগুলো কিন্তু ট্যারিফের বাইরে বের করে দিয়েছে ইউএস। মানে বুঝতেই পারছেন যে ইউএস কিন্তু ট্যারিফ নিয়ে তার সুর কিছুটা হলেও নরম করেছে। তবে যেটা ইউএস ইম্পোজ অলরেডি করে রেখেছে 145%, আর তাকে রিটালিয়েট করতে গিয়ে কিন্তু চায়না লাগিয়েছে 125% অন আমেরিকান গুডস। তো এগুলো 12 এপ্রিলের খবর, মোটামুটি একদম রিসেন্ট, এবং এটাই আপাতত চলছে। তারপরেই কিন্তু কিছু কিছু এই যে যেটা বললাম ইলেকট্রনিক্স, এগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে, এগুলো কিন্তু পজিটিভ। তবে চায়না কিন্তু একটাই কথা বলে দিচ্ছি, চায়না কিন্তু ছাড়বার পাত্র নয়, ওদের সঙ্গে ঝামেলা করলে কিন্তু ওরা ঝামেলা করবেই। তো এ ধরনের কিছু নেগেটিভ নিউজও আছে এবং সে কারণে কনফিউশনও আছে। যেমন এখানে দেখুন, কনফিউশন রেঞ্জ আফটার ট্রাম্প এক্সেম্পটস ইলেকট্রনিক্স ফ্রম নিউ ট্যারিফ রেজিম।
হিয়ার ইজ হোয়াট উই নো। তো সেটা জানার দরকার নেই, আমরা যেটা অলরেডি দেখলাম এটাই দেখলাম যে কনফিউশন কিন্তু ক্রিয়েট হচ্ছে। ট্রাম্প কিন্তু যেটা আগে 145% ট্যারিফ তো লাগিয়ে দিয়েছে, কিন্তু তারপরে আবার কিছু কিছু প্রোডাক্টকে, কিছু কিছু গুডসকে, কিছু কিছু ম্যাটেরিয়ালকে কিন্তু সেই ট্যারিফের মধ্যে থেকে আবার বের করতেও শুরু করেছে। তো সেই কারণে কিন্তু একটা নেগেটিভ পজিটিভ একটা ব্যাপার হচ্ছে। তাছাড়া আরও কিছু ভয়ানক জিনিস দেখতে পাবেন। এখানে দেখুন ইউএস কী করছে, একটা নেগেটিভ ব্যাপার এখানে আনছে। ইউএস চায়না ট্যারিফ ওয়ার ওরসেন্স, বেজিং টেলস এয়ারলাইন্স টু সাসপেন্ড বোয়িং জেট ডেলিভারিজ। মানে যেটা বোয়িং যেটা বিমান বানায় অলরেডি জানেন আপনারা। তো সেখানে ইউএস চায়নার মধ্যে এই ট্যারিফের পার্ট হিসেবে কী করেছে বেজিং, দেখুন বেজিং কিন্তু তাদের এয়ারলাইনকে বলেছে যে তোমরা বোয়িং জেটের যদি ডেলিভারি কিছু মানে অর্ডার দেওয়া ছিল ডেলিভারি কিন্তু তোমরা নেবে না। এবং শুধু তাই নয়, এখানে খবর পড়লে এটা বুঝতে পারবেন যে শুধু যে বিমান নয়, বিমানের যে যন্ত্রাংশ যেগুলো ইম্পোর্ট করা হতো ইউএস থেকে, সেগুলো কিন্তু অলরেডি বলে দিয়েছে যে না নেওয়া চলবে না। এগুলো কিন্তু একেবারেই টাটকা খবর। দেখুন 15 এপ্রিল। তো এখানে কি বলা হয়েছে, অ্যামিড ট্রেড ওয়ার উইথ ইউএস চায়না হল্টস বোয়িং জেট ডেলিভারিজ, একই খবর। এবং এখানেও দেখতে পাবেন চায়না অর্ডার্স হল টু বোয়িং জেট ডেলিভারিজ অ্যামিড ট্যারিফ ওয়ার। শুধু জেট নয়, মানে বাকি ফার্টসও কিন্তু এগুলো বলে দিয়েছে যে ইম্পোর্ট করবে না। তবে এখানে একটা বেশ ইন্টারেস্টিং জিনিস দেখাতে চাই। আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ইউএস তাহলে এই 145, তারপরে কিন্তু চায়না 125, এটা কি বাড়তেই থাকবে? সেটা কিন্তু নয়। সেই ইন্টারেস্টিং ব্যাপারটাই দেখাচ্ছি। দেখুন এখানে যে চায়না সেড দ্যাট ইফ দ্য ইউনাইটেড স্টেটস ইম্পোজেস ফার্দার ট্যারিফ অন চাইনিজ প্রোডাক্টস ইট উইল ইগনোর দেম। মানে কি, যদি ইউএস চায়নার উপরে আরও ট্যারিফ বাড়াতে থাকে তাহলে কিন্তু চায়না সেটাকে পুরোপুরি ইগনোর করবে। তার কারণ কি, তারা যে হেরে যাচ্ছে সেটা কিন্তু নয়, কারণটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, বিকজ ইট হ্যাজ অলরেডি বিকাম ইম্পসিবল ফর দ্য চাইনিজ মার্কেট টু অ্যাকসেপ্ট ইউএস ইম্পোর্টস অ্যাট দ্য কারেন্ট ট্যারিফ লেভেল। বুঝতেই পারছেন যে ইউএস যে পরিমাণ বাড়িয়ে দিয়েছে, এরপরে যদি বাড়ায় কিছু যায় আসে না, কারণ এই ট্যারিফ লেভেল যেটা সেখানে সেই লেভেলেই কিন্তু আমরা ওখান থেকে আর ইম্পোর্ট করব না। বুঝতেই পারছেন ব্যাপারটা কি। তো ক্লিয়ারলি এটা বলার পরে কিন্তু ইউএসের কাছে আর কোনো অপশান নেই যে 145 থেকে আরও বাড়িয়ে আরও যুদ্ধটাকে মানে ট্যারিফ যুদ্ধটাকে বাড়াবে, সেটা কিন্তু আর সম্ভব নয়। তার কারণ ইউএস অলরেডি বলছে যে এই লেভেলেই আমরা নিতে পারছি না, তো এরপরে যতই বাড়ায় আমাদের কী যায় আসে। তো সেটা কিন্তু খুবই একটা ফানি এবং ভালো ব্যাপার যে মার্কেটে আর ওই যে ট্যারিফ যেটা রিটালিয়েট করা হচ্ছিল সেটা কিন্তু হয়তো আর হবে না। তো বোঝাই যাচ্ছে বর্তমান মার্কেটে ট্যারিফ নিয়ে যে নেগেটিভগুলো ছিল সেই নেগেটিভগুলো কোথাও যেন একটু ধীরে ধীরে কম হয়ে আসছে। মানে অলরেডি ট্যারিফ নিয়ে কিন্তু ট্রাম্প একটু মোটামুটি ইজি হচ্ছে, আগের মতো অ্যাগ্রেসিভ নেই, কারণ ওদের ওপরেই মানে ইউএসের ওপরেই কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট সব থেকে বেশি পড়েছে। সে কারণে মানে ট্রাম্পও কিন্তু বা ইউএস কিন্তু সুর কিছুটা হলেও নরম করছে। তো এর ফলে কি হচ্ছে, এর ফলে কিছু কিছু গুড ব্যাপার হচ্ছে মার্কেটে, সেটা ঠিকই অবশ্যই। এখানে দেখুন ট্রাম্প ট্যারিফস লাইভ আপডেটস, ওয়াল স্ট্রিট ওপেন স্লাইটলি হায়ার অ্যাজ ট্যারিফ রিলিফ হোপস লিঙ্গার। ঠিক আছে, তো ট্যারিফ রিলিফের একটা হোপ মার্কেটে দেখা যাচ্ছে, দুদলই হয়তো পেছনে আসতে পারে। এখানে দেখুন এগুলো কিন্তু একেবারে 15 এপ্রিলের খবর। এখানে যেটা বলা হয়েছে যে ওয়াল স্ট্রিট ওপেন স্লাইটলি হায়ার, আমরা একটু ওয়াল স্ট্রিট দেখে নিতে চাই নিজেদের চোখে, জাস্ট খবরের উপরে ডিপেন্ড না করে। দেখুন স্লাইটলি হায়ার, এটা হচ্ছে ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ। S&P 500 আমি রিলোড করে নিতে চাই, এগেন 0.45 স্লাইটলি হায়ার। ন্যাসড্যাক আবার আমি রিলোড করে নিতে চাই, তো এটা হচ্ছে 0.61%। তো বুঝতেই পারলেন যে আমেরিকান মার্কেটও কিন্তু মোটামুটিভাবে বুঝতে পারছে যে ট্যারিফের যে ভয়াবহ ব্যাপারটা, সেই ভয়াবহ ব্যাপারের থেকে কিন্তু মার্কেট কিছুটা হলেও বাইরে আসছে। দেখুন এরপরেও কিন্তু মার্কেট পড়তে পারে, কী কারণে সেটা শেষে জানতে পারবেন। তো এরপরে আমরা যেটা বুঝে নিতে চাই ট্যারিফের যে ডাইনামিক্স, মানে ট্যারিফ অ্যাকচুয়ালি কতগুলো স্টেজে কাজ করে, সেখানে যদি আমরা বুঝে নিতে পারি যে কোন স্টেজে এখন ট্যারিফটা আছে। তো চলে এলাম স্লাইডে, এখানে কতগুলো ধাপ সেটা আমরা বোঝার চেষ্টা করব, আর কোন ধাপে আছে সেটা বোঝার চেষ্টা করব। তো ট্যারিফের প্রথম ধাপ এটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট অ্যান্ড শক, ওয়ান কান্ট্রি অ্যানাউন্সের ট্যারিফ। এই স্টেজটা কিন্তু অলরেডি হয়ে গেছে, কারণ আমরা জানি যে ট্রাম্প অনেক দিন ধরে ট্যারিফ বসাবো করে 2 এপ্রিল এসে কিন্তু বসিয়ে দিয়েছে, এবং মানে আগে পিছেও কিন্তু ট্যারিফ বসানো নিয়ে যে ধরনের অ্যানাউন্সমেন্ট, সেই অ্যানাউন্সমেন্ট আর যে শক ওয়েভ সেটা কিন্তু অলরেডি মার্কেট খেয়ে গেছে। এরপরে যেটা স্টেজ সেটা হচ্ছে রিটেলিয়েশন বাই টার্গেট কান্ট্রিজ। দেখুন এখানে কিন্তু টার্গেট কান্ট্রিজ পুরো মানে ওয়ার্ল্ড ছিল, প্রত্যেকটা কান্ট্রি ছিল। তবে কি যার সঙ্গে মানে লড়াইটা হচ্ছে সেটা আমরা সকলেই জানি যে সেটা হচ্ছে চায়না। তো চায়না হচ্ছে টার্গেট কান্ট্রি ছিল। এবার সেই টার্গেট কান্ট্রি মানে চায়না কিন্তু রিটেলিয়েট করেছে, মানে এরা একটু বাড়িয়েছে ওরা একটু বাড়িয়েছে, এবং সেই বাড়তে বাড়তে অলরেডি 145% এবং 125%-এ পৌঁছে গিয়েছে। তো প্রথমে যেটা একটু রেড ছিল সেটা কিন্তু আরও ডিপ রেডে পরিণত হয়েছে, এবং আমরা জানি যে মার্কেট কিভাবে নিচে পড়ছিল। তার কারণ কি, এই স্টেজটা অলরেডি পৌঁছে গেছে যে অ্যাফেক্টেড কান্ট্রি রেসপন্স উইথ কাউন্টার ট্যারিফ।
এর মানে কি? এর মানে হচ্ছে ট্যারিফ রিটালিয়েট করা। এরপরে যেটা থার্ড স্টেজ সেটা হচ্ছে পজ অ্যান্ড নেগোসিয়েশনস। এখানে কি হয় যে মার্কেট বা ইকোনমিক প্রেসারের জন্য কিন্তু বোথ সাইড কিছুটা নরম হয়ে আসে। এখন ব্যাপার হচ্ছে যে বোথ সাইড কিন্তু সফট হয়নি, মানে চায়না কিন্তু একেবারেই সফট হয়নি। চায়না কিন্তু আবার বোয়িংয়ের থেকে জেট মানে নেওয়াকে বন্ধ করে দিয়েছে। তো সেই জন্য পজ হয়তো হয়েছে, কারণ আমরা জানি যে 90 ডেজ একটা পজ এসছে, তবে নেগোসিয়েশন কিন্তু এখনও পর্যন্ত হয়নি। আর সে কারণে এই স্টেজটা হয়তো আমরা ফুললি পার হইনি। এরপরে কি লাস্ট স্টেজ যেটা ফাইনাল স্টেজ সেটা হচ্ছে ট্রেড ডিল অর ডিএসকেলেশন। কোনো ধরনের কোনো যদি ট্রেড ডিল হয় যে ঠিক আছে তাহলে আমরা এই জায়গায় কমিয়ে এই জায়গায় ফিক্সড করব, সে ধরনের কিন্তু কোনো ডিল হয় এখনও পর্যন্ত বাকি। সুতরাং এটা বলা অবশ্যই ভুল হবে যে আমরা মোটামুটিভাবে যে ট্যারিফ ওয়ার চলছে তার বাইরে বেরিয়ে গেছি। তবে আমরা হয়তো এরকম একটা জায়গায় আছি, মানে সেকেন্ড বা মানে একদম আড়াই স্টেজে আছি বলতে গেলে। তার কারণ হচ্ছে এই দুই হয়ে গেছে, পজও হয়ে গেছে, কিন্তু নেগোসিয়েশন এখনও পর্যন্ত আসেনি। কারণ আমরা রিসেন্ট নিউজেই দেখলাম কিন্তু যে চায়না কিন্তু ছাড়ছে না। তবে ইউএস কিন্তু ধীরে ধীরে সুর নরম করতে শুরু করেছে বা অলরেডি করে ফেলেছে। তো সে কারণে যেহেতু ওরাই মানে ট্যারিফটা এনেছিল মার্কেটে, তো সে কারণে ওরা যেহেতু নরম হচ্ছে, তাহলে চান্স আছে যে আমরা কিন্তু এই সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজ যেটা, এই থার্ড স্টেজকে কমপ্লিট করে ফোর্থ স্টেজের দিকে আমরা যাব। আর তখন কিন্তু মার্কেট ডিপ গ্রিন হলেও হতে পারে। এখন মার্কেটে এখন যে রিভাইভালটা এসেছে বা যে র্যালিটা এসেছে সেটার উপরে আমরা কতটা ভরসা করতে পারি বা কতটা বিশ্বাস করতে পারি, এটা আমরা একটু ইন্ডিয়া ভিক্স দিয়ে বোঝার চেষ্টা করতে চাই। তো এটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স। আপনি বলবেন যে নিফটি ভিক্স লেখা আছে, আমি ইন্ডিয়া ভিক্স বলছি কেন? তার কারণ হচ্ছে ইন্ডেক্স হিসেবে এটা কিন্তু ইন্ডিয়া ভিক্স, এখানে দেখুন ইন্ডিয়া ভিক্স লেখা আছে, ঠিক আছে? তো ইন্ডিয়া ভিক্স আজকে কিন্তু 19.81% পড়েছে, মানে ধরুন প্রায় 20% একদিনে, জাস্ট আজকেই টুডে। তো একদিনে কিন্তু ইন্ডিয়া ভিক্স 20% পড়েছে। এর মানে কি? এর মানে হচ্ছে ভোলাটিলিটি কিন্তু ধীরে ধীরে কম হচ্ছে। ভোলাটিলিটি কম হওয়ার মানে কি? আমরা এতদিন যে আপ ডাউন দেখছিলাম, এখন ভোলাটিলিটি কম। এর মানে কি? মার্কেট যেদিকে যাচ্ছে সুস্থভাবেই কিছুটা হলে হয়তো সেদিকে যাবে। আর সে কারণে যেহেতু ভিক্স আমারও মতে এতটাই কম যে মার্কেটের যে মুভমেন্ট, যেদিকেই মুভমেন্ট সেটা হোক, এখন যেহেতু পজিটিভ দিকে মুভমেন্ট আছে, তাহলে হয়তো এই পজিটিভ দিকের যে মোমেন্টাম এখানে কিছুটা ভরসা করা যেতে পারে। মানে আগামী দিনে হয়তো কিছুটা মার্কেট বাড়তে পারে। তবে প্রশ্ন হচ্ছে একেবারেই কি মার্কেট তাহলে আর পড়বে না? সে প্রশ্নের উত্তরটা হচ্ছে কিন্তু না, পড়তে পারে। পড়তে পারে কখন? একটাই কারণ, যদি ইউএস রিসেশনে যায়। তো এটা কিন্তু খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে যে ইউএস যদি আগামী দিনে কোনোভাবে রিসেশনে যায়, তাহলে কিন্তু এই ভিক্স বা ট্যারিফ এগুলো কিন্তু কোনো কিছু আটকাতে পারবে না মার্কেটকে নিচের দিকে যাওয়া থেকে। সে কারণে একটু অ্যালার্ট থাকুন। তবে মার্কেটের যে মোমেন্টাম সেটা ভরসাযোগ্য, কিন্তু একটাই জিনিস যেটা মানে মার্কেটের মুড বিগড়াতে পারে, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটের রিসেশন।